নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেস আগেই পালিয়ে গেছে এবং নিজের নির্বাচনী কেন্দ্রে মুখ্যমন্ত্রীর এই চমৎপদ বক্তৃতা বা যুক্তি একটা অন্য অবস্থা তৈরি করে দিয়েছে। আজকেও মুখ্যমন্ত্রী আমাদের সামনে কিছু রঙিন স্বপ্ন নিয়ে উপস্থিত হয়েছেন। আমরা দুয়ারে সরকার শুনেছিলাম, কিন্তু সরকারি কর্মচারীরা যারা সরকারকে দুয়ারে নিয়ে যাবেন তাদের মহার্ঘ ভাতা তিনি এখনো দিতে পারেননি। দুয়ারে চিকিৎসা যাবে মানুষের কাছে। বিভিন্ন জেলা হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই। জেলা হসপিটালের একমাত্র কাজ হচ্ছে কলকাতায় সরকারি হসপিটালগুলোতে পেশেন্ট পাঠিয়ে দেওয়া। একটা কেমোর কোটা সাইকেল করবার মতো পর্যাপ্ত মেডিসিন নেই রাজ্য সরকারের কাছে। বিভিন্ন জেলার আধিকারিকরা ঘোষণা করেছিলেন একটা শ্যাডো বাজেটের কথা। প্রচুর ভেন্ডার যারা ওষুধ দিয়েছিলেন তারা এখনো পর্যন্ত পয়সা পাননি। ফেয়ার প্রাইস মেডিসিন শপে যে ওষুধ পাওয়া যায় তা অত্যন্ত নিম্নমানের। অফ দ্য রেকর্ড সরকারি চিকিৎসকরা বলে দিচ্ছেন যে এই ওষুধ ব্যবহার না করে অন্য ওষুধ আপনি নেবেন। দক্ষিণ ভারতের বিভিন্ন ট্রেনে আজকে সেখানে কোনো টিকিট নেই, কারণ মানুষ আজকে দক্ষিণ ভারতের দিকে ছুটে চলেছে, দিল্লির দিকে ছুটে চলেছে। এখন অবশ্য কল্যাণীতেও মানে ক্যাপাসিটির বাইরে কল্যাণীতে মানুষের ভিড় হচ্ছে, কারণ সরকারি চিকিৎসা ব্যবস্থার উপরে এই মুহূর্তে মানুষের কোনো আস্থা নেই। মুখ্যমন্ত্রী বলছেন কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ। 8,000-এর বেশি স্কুল তো বন্ধ। বহু জায়গায় ছাত্র আছে, স্কুল খোলা আছে, ছাত্র আছে, শিক্ষক নেই, শিক্ষক থাকলে ছাত্র নেই। 8,000-এর মতো স্কুলকে বন্ধ করে দেওয়ার পরে এই সরকার দাবি করছে স্কুলের আধুনিকীকরণ করতে। 10,000 না কতটা সংখ্যা বলেছে। আমরা প্রথম দিন থেকে বলছি যে কোনো জনকল্যাণকর রাষ্ট্রে সরকারের দায়িত্ব হচ্ছে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন। আমাদের প্রথম বক্তব্য ছিল অনেকদিন আগেই এই টাকার পরিমাণ বাড়া। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন কৃষকের আয় 3 গুণ হয়েছে, অথচ মুখ্যমন্ত্রীর 5,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণার পরেও আজকে ট্রেন বোঝাই করে লোক পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য বাইরে চলে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা তো তিনি আগেই বাড়িয়েছে। আমরা বলছি যে রাজ্য লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী এভাবে কোনো বাস করতে পারে না। লক্ষ্মীকে নিয়ে আসতে গেলে শান্তির প্রয়োজন। সমৃদ্ধি তখনই আসবে যদি আইন শৃঙ্খলা ঠিক থাকে, যদি সরকারের কোনো নির্দিষ্ট জমি নীতি থাকে, যদি সেখানে একটা আরবান ইনফ্রাস্ট্রাকচার থাকে। আমাদের ভৌগোলিক অবস্থা আমাদের অনেক কিছু সহায়ক। আমাদের নদী আছে, আমাদের সমুদ্র তট আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ। আমাদের বিহার, উত্তরপ্রদেশের বিহার এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য আছে যারা মিনারেল রিচড। আমরা পূর্ব ভারতের গেটওয়ে। আমরা একদিন ভারতবর্ষের মধ্যে শিল্পে 1 নম্বরে ছিলাম, আজকে আমরা পিছিয়ে পড়েছি। আজকে একটার পর একটা শিল্প এখান থেকে বাইরে চলে গেছে। 6,800 বেশি কোম্পানি এখান থেকে দরজায় তালা লাগিয়েছে। মুখ্যমন্ত্রীকে ধর্ণা মঞ্চে আমরা আদিবাসী আমাদের বোনেদের সঙ্গে পায়ে পায়ে নৃত্য করতে দেখছি, কিন্তু কোনোদিন দেখতে পাইনি মুখ্যমন্ত্রী গিয়ে কোনো বড় কারখানার কেটে নারকোল ফাটিয়ে তার দরজা খুলেছে। এই দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষ দেখে। পশ্চিমবঙ্গে বেকার ভাতা 1,500 টাকা। তার মানে একটা ছেলে অনার্স গ্রাজুয়েট হবে, যদি মাস্টার ডিগ্রি নাও করে বা মাস্টার ডিগ্রি করার পরে তার ভবিষ্যৎ কি? দিনে 50 টাকা। দিনে 50 টাকা দিলে সমস্ত যুবকের
সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। 50 টাকা কি খেতে পারবে? 10 টাকার নিচে তো কোনো দোকানে চাই নেই। পাড়ার ছোট ছোট চায়ের দোকানও 10 টাকার নিচে চা পাওয়া যায়, 50 টাকা প্রতিদিন। এটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যুবকদের ভবিষ্যৎ। দুয়ারে চিকিৎসা। মুখ্যমন্ত্রী 2021 সালে দুর্ঘটনার পর নিজের সুপার স্পেশালিটি হসপিটালের উপর আস্থা রাখতে না পেরে পিজিতে চলে এলেন। যে সরকার হসপিটালে চিকিৎসা দিতে পারছে না, যে সরকারি হসপিটালে গিয়ে রহস্যজনক ভাবে লিফট থেকে মানুষ পড়ে আজকে আরজি করে মারা গেল, কে এই কোম্পানি? কোথাকার কোম্পানি? কিভাবে বরাত পেয়েছে? আমরা কাগজপত্র দেখলাম তো, টেন্ডারে পার্টিসিপেট করেছে। নামটা খুব সুন্দর, টেকনোফেথ, মানে একদম টেকনোলজি দিয়ে বিশ্বাস অর্জন করবে। এবং তারা সেখানে লিখছে যে আমাদের 24 ঘন্টা 3টে শিফটে সেখানে আমাদের লোকজন মজুদ থাকবে। কিন্তু যে সময় ইনি মারা গেছেন, এই ভদ্রলোক, আজকে মর্মান্তিক দুর্ঘটনা, কালকে জন্মদিন গেছে, আজকে তার এই মৃত্যু। সেখানে সেদিন লিফটের মধ্যে কেউ উপস্থিত ছিলেন। যে সরকার হসপিটালে একটা লিফট চালাতে পারে না, সেই সরকার মানুষের কেরিয়ারটাকে লিফট করে 50 টাকা প্রতিদিন দিয়ে তুলে দেবে উপরে। এ কথা কি পশ্চিমবঙ্গের যুবকরা কেন কোনো সুস্থ স্বাভাবিক স্কুল পাঠ্য বালক বিশ্বাস করবে? ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি এক্সপ্যানশন পশ্চিমবঙ্গে হবে, কিভাবে হবে? মুখ্যমন্ত্রী যে ওই যেটা করেন না, সামিট প্রতি বছর, বিদেশেও যায়, তো তার পাশে যারা দাঁড়িয়ে থাকে তারাই তো গভীর রাতে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের পুঁজিটাকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমাদের বেঙ্গল, আমাদের বাঙালিরা আমাদের দোষগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা উড়িষ্যা উৎকলবাসী সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন মজার মজার গল্প এসব উপস্থাপিত করে থাকি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী এলেন, 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি এখান থেকে নিয়ে চলে গেল। ভারতবর্ষ একটা দেশ, সেখানে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে বিনিয়োগ করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু কোনোদিন দেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুজরাটে গিয়ে, ইন্দোরে গিয়ে, উত্তরপ্রদেশে গিয়ে এই রাজ্যে বিনিয়োগকারীদের টেনে আনবার জন্য কোনো ব্যবস্থা করেছেন? তিনি একবার আদানির কাছে গিয়েছিলেন, আম্বানিদের কাছে গিয়েছিলেন, আম্বানিরা এসেছিল। পরে আমরা শুনলাম আম্বানি বিরাট বিনিয়োগ করবে। বিনিয়োগ বিষয়টা কি? যে তারা মাটির তলা দিয়ে ওই ফাইবার মানে কেবল পাতবে। তো সেটা তো তার ব্যবসার মধ্যেই আছে, এটা তো করারই ছিল। সারা দেশে নেটওয়ার্ক চালাবে, তার তো কানেক্টিভিটির প্রয়োজন আছে, এটা তো তাদের কম্পালশন। বিভিন্ন পিএসইউ এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের রুটিন যে ইনভেস্টমেন্ট থাকে, সেটাই এই রাজ্যের একমাত্র বিনিয়োগ। এই রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এখানে জুডিশিয়ারিকে যে অবস্থায় ঠেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তার দল, এবং সার্বিকভাবে তৃণমূলের এক্সটর্শন, এ রাজ্যে বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই এই নিয়ে কথা বলার। মুখ্যমন্ত্রী অনেক সময় বলেছিলেন ওই বেটি বাঁচাও বেটি পড়াও, এটা একটা ফালতু স্কিম। বেটি বাঁচাও বেটি পড়াও এটা সম্পূর্ণভাবেই মানুষকে সচেতন করা, কন্যা ভ্রূণ হত্যা করার বিরুদ্ধে একটা প্রচার এবং পরিকল্পনা। আজকে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে এবং তার প্রতিফলন, তার সাফল্য সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে। আজকে কন্যা ভ্রূণ হত্যার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়ে আছে। চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একদম প্রথম জায়গায় স্থান অধিকার করেছে, এগিয়ে বাংলা, স্বাভাবিক থাকবেই। এবং তারপরেও আমাদের মেয়েদের ড্রপ আউটের ক্ষেত্রেও এগিয়ে বাংলা, তারাও কিন্তু ভারতের শীর্ষস্থানে আছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলছেন আমাকে একটু সময় দিন, আমি জল দেব। 2024 সালেই তো প্রতি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা তার দরকার ছিল।
তো এখানে তো আমার একটি প্রশ্নের উত্তরে ভারত সরকার যেটা জানাচ্ছে যে অ্যাজ অন ডেট 11 তারিখে বলছেন যে গোয়া, আন্দামান নিকোবর আইল্যান্ড, দিল্লি, হরিয়ানা, তেলেঙ্গানা, পুডুচেরি, গুজরাট, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এখানে 100% এই প্রজেক্ট বাস্তবায়িত হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা 24 সালের মধ্যেই প্রত্যেকের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার কথা ছিল, সেটা এখানে 27 সালে শেষ হবে। আমরা দলের পক্ষ থেকে শুধু এটুকুনি বলতে চাই যে মুখ্যমন্ত্রী অনেক কষ্ট করেছেন, আর তাকে আমরা বিশ্রাম দেব। এই আর কষ্ট তিনি নেবেন না, আর পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। 2026 সাল পেরোনোর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতে এই কেন্দ্রীয় প্রকল্পের মধ্যে দিয়ে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। রাজ্য সরকার এই আমি অনুরোধ করব সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে যে আরজি করের এই মর্মান্তিক ঘটনার বিষয়টা আপনি একটু ভেবে দেখবেন। 30,000 কোটি টাকা উনি কৃষি বাজেটে খরচা করবার কথা ঘোষণা করেছেন। আলু চাষি, পেঁয়াজ চাষিরা এই মুহূর্তে কি অবস্থায় আছেন? আলুর বাজার মূল্য কত? মাঠে আলু পড়ে আছে। তৃণমূল কংগ্রেসের ভ্রান্ত আলু নীতির কারণে আজকে উড়িষ্যা যারা কনজিউম করতো আমার আলুর বিরাট একটা অংশ, তারা আজকে আলু চাষ শুরু করে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আজকে চূড়ান্ত অচলাবস্থার মধ্যে এই চাষিরা পৌঁছেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আর এ ধরনের কোনো বক্তব্যকে গ্রহণ করছেন না। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি আমাদের রাজ্যের নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃতীয়বার এর জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। চতুর্থবার নির্বাচনের প্রাক্কালে তিনি মানুষের সামনে যে বিষয়গুলো তুলে এনেছেন, এর আগে পাঁচালী নাকি একটা হয়েছিল, তারপরে শোনা গেল আবার একটা পরিকল্পনা, 10 দফা পরিকল্পনা। এই পরিকল্পনাগুলি আসলে কিছুই নয়, এগুলো শুধুই কল্পনা, এবং এটা কল্পনার স্তরেই থেকে যাবে। তবে এটা ঠিকই, মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, মুখ্যমন্ত্রী আপনাদের সামনে, সাংবাদিকদের সামনে যে প্রতিশ্রুতিগুলো দেখছেন, এই সমস্ত প্রতিশ্রুতি তার কথা আমরা স্মরণে রেখে মুখ্যমন্ত্রীর মর্যাদা রক্ষা করতে এইগুলো 2026 এর শেষ থেকে 2027 মে মাসের মধ্যে আমরা এটা সম্পূর্ণ করে দেবো। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে আপনি বলছেন যে মোদী সরকার ক্ষমতায় আসবে না, তারা ভ্রান্ত স্বপ্ন দেখছেন, এই ভোটের পরেই ডিলিমিটেশন করার ওরা চেষ্টা করবে, বিভিন্ন কিছু করার ওরা চেষ্টা করবে, এবং এবার দেখছি মানুষের রেশন কিভাবে পাবে সেই নিয়ে ওদের অনেক রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সৌগত রায়কে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। সৌগত রায় চিঠি লিখবার পরেই পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছিলেন যে রেশনটা পাচ্ছেন, ওই রেশনটা দিদি নয় মোদি দিচ্ছেন। একটা সরকার 120টা দেশের পাশে দাঁড়ানোর পরেও, 120 কোটি মানুষকে বিনা পয়সায় 2বার ভ্যাকসিন দেবার পরেও, কোনো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট বন্ধ না করেও 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন এবং দিয়ে চলেছেন। সুতরাং মানুষ এগুলো জানে। মানুষকে মূর্খ, রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোনো জায়গা নেই। সরকার অত্যন্ত জেলাস, আপনারা প্রচন্ড হিংসুটে এবং বাইরে থেকে প্রচুর লোকজন আপনারা ঢোকাচ্ছেন, মাফিয়াদের ঢোকাচ্ছেন, এই জন্য আইএস আইপিএস দের আপনারা হিংসায় এত হিংসুটে আপনারা বদলি করিয়ে দিচ্ছেন। একটু যোগ করব, সীমান্ত থেকে টাকা এবং মাফিয়া ঢোকাচ্ছেন, সরাসরি বলছেন। ধরতে পারছেন না? মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তো আমরা এত কিছু ঢুকিয়ে দিলে বলে ধরতে পারছেন না, তারপরে ধরতে, তাহলে আমাদের ক্ষমতা বেশি। সেই জন্য তৃণমূলে ছেড়ে দেওয়া দরকার এখন, আর লড়াই টড়াই না করে। মুখ্যমন্ত্রীর মতো একজন দুর্দণ্ড প্রতাপ মহিলা এবং তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার আমলেই যদি আমরা এভাবে বাইরে থেকে লোক ঢুকিয়ে দিতে পারি, তাহলে আরো 7-10 দিন পরে কি হতে পারে বুঝতে পারছেন? এখন থেকেই যদি এই অবস্থা হয়, মানুষ এগুলো নিচ্ছে না, এগুলো নেবে না। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস নেই। তৃণমূল কংগ্রেস নামে যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম।
সারা ভারতবর্ষের মানুষ আজকে বিশ্বাস করছেন, সারা ভারতবর্ষের মানুষের একটাই আজকে স্লোগান, 4 মে দিদি গেই। এটাই এই মুহূর্তে ভারতবর্ষের কথা।